ভোট পরবর্তী হিংসার জেরে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা আশ্রয় নিয়ে আছেন বিজেপি জেলা কার্যালয়ে। তাদের সাথে দেখা করতে আসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগুন তুলছে কত বাড়ি অনেক বাড়ি ভেঙে আপনি পরে খবর পাবেন, দেখেন কত বাড়ি ভাঙছে তালিকা দেন না, তালিকা তৈরি করে ঘরে খাসি একটা বাড়ি থেকে ছাগল নিয়ে সেবক হিসেবে একজন কার্যকর্তা হিসেবে আপনাদের কাছে এসেছি। তা আজকে স্বাগত বরণ বা অন্যান্য যে বিষয়গুলো প্রথা মাফিক হয়, আমি জেলা সভাপতিকে অনুরোধ করব ক্ষমাসুন্দর দৃষ্টিতে এটা দেখবেন। আজকে এটা করার দরকার নেই। আপনারা 21-এর পরেও আক্রান্ত হয়েছেন, আজও আক্রান্ত হয়েছেন। আমি 5 জনের কাছ থেকে আপনাদের মধ্যে যারা ঘরছাড়া হয়েছেন, যারা সকলেরই তো প্রায় একই ধরনের যন্ত্রণা, 5টা ব্লক বা 5টা বিধানসভা বা 5টা থানার 5 জন যারা একটু গুছিয়ে বলতে পারবেন কি কি ধরনের অত্যাচার 4 তারিখে দুপুরের পর থেকে আপনাদের উদ্যোগতি হচ্ছে। আমরা এগুলো শোনার পরে ইতিমধ্যে জেলার বিধায়করা, মাননীয় বিধায়ী সাংসদ নিশীথ ভাই সহ আমাদের সমস্ত একনিষ্ঠ কার্যকর্তারা, আমাদের হিতৈষীরা, আমাদের পরিবারের বন্ধুরা, বিজেপি পরিবারের সকলেই তাদের সাধ্য মতো করছেন, উকিলরা করছেন আমাদের লিগ্যাল সেলের। আমরা এটা শোনার পরে আপনাদেরকে পরবর্তী কি কি পদক্ষেপ আমাদের ক্ষমতার মধ্যে আমরা আপনাদের কি করতে পারবো সেগুলো জানাবো। আমি সুকুমার রায়ের হাতে মাইক তুলে দিচ্ছি। 5 জন বিভিন্ন এলাকার তারা যা ঘটেছে অভিজ্ঞতা খুব সংক্ষিপ্ত আকারে, কাউকে অ্যাড্রেস না করে যদি বলেন, আমাদের পক্ষ থেকে সুবিধা হবে। বিশেষ করে আমার পক্ষে সুবিধা হবে এখানে অ্যাকচুয়ালি কি চলছে। আমি ফিল্ডে যেতে চেয়েছিলাম মাননীয় জেলা সভাপতি এবং বিধায়কবৃন্দের কাছে। তারা আমাকে বলেছেন আপনাকে কয়েকদিন পরে আমরা ফিল্ডে নিয়ে যাব। আমরা আজকে আপনাকে সার্বিক ঘটনাগুলো জানাবো, সেটা আপনি জানান। তারপরে আপনার যা করণীয় প্রশাসনিক, সাংবিধানিক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আপনি করবেন। তারপরে আবার কয়েকদিনের মধ্যে আপনাকে ডেকে পাঠাবো আমরা সিতাই থেকে দিনহাটা সমস্ত এলাকাতে, অত্যাচারিতদের এলাকাতেও আমরা যাব, পর্যায়ক্রমে সেটা হবে। যে আমরা 5 জন আমরা এক একটা বিধানসভা থেকে, সিতাই বিধানসভা, শীতলকুচি বিধানসভা, নাটাবাড়ি বিধানসভা এবং শীতলকুচি বিধানসভা, দিনহাটা বিধানসভা, দক্ষিণ বিধানসভা, এই কয়েকটা বিধানসভার মধ্যে যারা ঘর ছাড়া বিধানসভা 1 জন এবং দিনহাটা দক্ষিণ বিধানসভা, নাটাবাড়ি বিধানসভা। ফোন নাম্বার 4 তারিখে করে যে সন্ত্রাসগুলো আমাদের 4 তারিখে সন্ধ্যা থেকে আমাদের বাড়িতে, আমার বাড়িতে নিজের বাড়ি ভাঙচুর করেছে। আপনি একাকে প্রতিনিধিত্ব করেন না, আপনি সামগ্রিকভাবে ওই এলাকায় সমস্ত পুঁটিমারির হয়ে আমি বলছি, সমস্ত পুঁটিমারি অঞ্চলে 4 তারিখের পরে যে সন্ধ্যার পরে যে দুষ্কৃতীরা ভাঙচুর করছে, বাইক নিয়ে না মিছিল, বাইক মিছিল ছিল ওদের, বা সঙ্গে পুলিশের গাড়িও ছিল, পুলিশ ছিল পিছনে, বাইক বাহিনী ছিল সামনে। পুঁটিমারিতে মোটামুটি আমাদের 8টা বাড়ি ভাঙছে। ভাঙার পরে আমার বাড়িতে গেছে, আমার বাড়ি ভেঙেছে বাইক থেকে না ভিতরে ঢুকে ঘরে ঢুকে মহিলাদের টেনে ভেঙেছে। মুসলিম সংস্থার লোক, মুসলিমদের গিয়ে ভাঙচুর করছে। কতজন ইনজিওর্ড হয়েছে, মানে আহত হয়েছে 8জনের মতো। হসপিটালে দিয়েছেন? হসপিটালে সমস্যা নেই, বাড়িতে ভয়ে হসপিটালে কেউ না শুনে দিচ্ছে। তারপরে আমার বাড়ি ভাঙা করেছে কিনা জিনিসপত্র? হ্যাঁ, লুট করেছে। তো এই যে উত্তমদার বাড়িতে যে লুট করেছে, সোনা দানা সব লুট করে নিচ্ছে দুষ্কৃতীরা যাওয়ার পরে। তারপরে আমার বাড়ি ভাঙচুরের পরে ওরা সন্তুষ্ট হয় নাই। তারপরে আমার বাপের বাড়ি একদম নিরহ গরিব, আমার বাপের বাড়ি, তার বাড়িও ভাঙচুর করছে, প্লাস খাবারে বিষ ঢেলে দিয়ে আমার বাবা মাকে বলছে ওই খাবারগুলো খেয়ে মদ
তোরা বিজেপি করার অপরাধে তোদের এটা শাস্তি দিতে হবে। আর আমার মাকে টেনে বের করে জামা কাপড় সব ছিঁড়ে দিচ্ছে। তারপর বলে কি যে যদি তোরা বাড়িতে থাকিস, বাড়িতে ভাঙচুর তো হয়েছে যতটুকু, তারপরে আরো এর থেকে ভয়ানক কিছু হবে, তার জন্য বাড়ি ছাড়ো, বাড়ি না ছাড়লে পরে তোমাদের অবস্থা খুব খারাপ করবে। আমার বাবাকে রাস্তায় ধরে পিঠাইছে ওরা, সব মুসলিম লোকরা বেশি করছে আমাদের সমাজে। আর রেশনগুলো যত আমাদের গ্রামবাসী ছিল সবার রেশনগুলো কেড়ে নিচ্ছে, কারো রেশন তুলতে দেয়নি ওরা। রেশনটা যে নিবে প্রথম সপ্তাহে রেশন পাননি না, রেশন আমাদের কেউ দেয়নি। 4 তারিখের পরে যে রেশনগুলো দেওয়া হয়েছে সেই রেশনগুলো কাউকে ওরা নিতে দেয়নি। রেশন সব কেড়ে নেওয়ার পরে ওইখানে যে আমাদের ওইখানে মুসলিম বাদশা আছে একটা, ও নিছে, তারপরে হারা, তারপরে সে ধনে, এরা সবাই রেশনগুলো কেড়ে নেওয়ার পরে কি রেশন কেন নিতে আসে, দিদি রেশন কেন তোরা নিবি, নোংরা ভাষা প্রয়োগ করছে, রেশন কেড়ে নিতে। তারপরে এক মহিলা কাপড় ধরে টাইরে কুলার পরে উলঙ্গ করার পরে ওনার রেশন সব নিয়ে ওনাকে ওইখানে ফেলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, তারপর ওরা মুসলিম লোকেই সব করছে, এগুলো মুসলিমরাই আমাদের প্রতি অত্যাচার বেশি করতেছে। আমরা বিজেপি করি, এটাই আমাদের অপরাধ। আর বলে কি তোমার মেয়ে কোথায় আছে, আনো ওকে, যেখানে পাবো ওইখানে 15-20 জন মিলে ধর্ষণ করে ফেলে দিয়ে যাবো তোমার বাড়িতে, এরকম করে আমার বাবা মাকে বলছে। আমার বুড়া বাবা, আমার বাবা চলতেই পারে না ভালো করে, সেই বাবাকে ধরে ওরা যে পাশে করছে ওই পাশে মায়ের দিচ্ছে ধরে ধরে। আর কি বলবো, কতজন মতো দিনহাটার ঘর ছাড়া আছেন আপনারা? দিনহাটা হবে 200 জনের মতন। না না, দিনহাটা বিধানসভা। আমি তো ওই দিন থেকে বাড়ি মানে কিছু আত্মীয় স্বজনের বাড়িও গেছে। হ্যাঁ, কিছু আত্মীয় এখন এই 5-6 দিন হওয়ার পরে আজ 4 তারিখ, আজকে কত হলো? 15 10 দিনের পরে সিচুয়েশন বলছে আমার 19 তারিখের পর আমাদের দিনহাটা বিধানসভা আরো বেশি করবে এর থেকে। কেন 19 তারিখে? 19 তারিখে কি এখন ওদের ওই কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। বাহিনী চলে যাবে, তারপরে আরো মানে অত্যাচারিত বেশি হবে আমরা বলছি। এটা তো শুধু ট্রেইলার দেখায় আসছে আমাদের, 19 তারিখের পরে এর থেকে আরো বেশি সিনেমা দেখা বলছি আমার যে সিটেল বিধানসভা যে ঘটনাগুলো ঘটছে, ওরা কিন্তু প্রচন্ড অত্যাচার করতেছে। কারণ আমরা তো বাড়িতে যেতে পারতেছি না, 1 নম্বরে, 2 নম্বরে ওরা ভিতরে যা গড়বড় করার চেষ্টা করছে। এমনকি মহিলাদেরও শ্লীলতাহানি করার জন্য খুব চেষ্টা করতেছে। আমরা তো এখন পর্যন্ত ঘরে পৌঁছতে পারিনি, কারণ আমাদেরকে যেতে দিচ্ছে না ওরা। এই মহিলাটা শারীরিকভাবে অত্যাচারিত হয়েছে, হসপিটালে আছে তো? হসপিটালে নাই, ওনারা বাড়িতেই আছে। ও যেদিন ভোট গণনার দিন ওরা বাড়িতে ছিল, জঙ্গলের মধ্যে ঢুকায়। নামটা বলার দরকার নেই, গ্রামের নামটা কি? বালাডাঙ্গা। কোন বিধানসভা? নাটাবাড়ি বিধানসভা। নাগাবাড়ি। কোন নামটা? আমার নাম চিত্রমালা অধিকারী, আমি মহিলা মোর্চার সভানেত্রী। মোবাইল নাম্বার 8670 866315 866315। প্রথমত আমার বাড়িতে বাড়ি ভাঙচুর করে, টিউবওয়েল, গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে যায়। তারপরে আমার নতুন ছেলের বিয়ে হচ্ছে, এখন ছেলেও প্রতিবন্ধী 100%। আপনি সামগ্রিক ডাকাবাড়ির কথা বলছি, আপনি তো আক্রান্ত। সামগ্রী না, আমারটা বলে তারপর বলছি। তো এবার আমার বাড়ি থেকে আমি বলছি, আমার ছেলে বৌমা 2 জনই 100% প্রতিবন্ধী। এই সদ্য 9 মে ওনার বিয়ে হলো। এখন ওই ছেলে বৌমার বিয়ে যত কিছু সামগ্রী আছে সমস্ত কিছু রোড কাগজ করে নিয়ে যায়। একবার বাড়িঘর ভাঙার পরে একবার দ্বিতীয়বার ওরা আসে। যখন ওরা দ্বিতীয়বার আসে আমি ওদের সম্মুখীন হয়েছি। আমি তোমাদের সমস্যাটা কি, তোমরা বাড়ি ভাঙো। এবার পঞ্চায়েত ইলেকশনের, এই লোকসভা ইলেকশনের আগে ওরা অকথ্য কুকথ্য ভাষার কথা বলে আমরা 3টা মিলে বসেছিলাম। ওইটা নিয়ে একটা শ্লীলতাহানির কেস হয়। ওদের টার্গেট একটাই, কেসটা তুলতে হবে, নতুবা আমাদেরকে ঘরছাড়া করবে, ধর্ষণ। আমাদের ওখানে এক হারমাদ আছে, মুখে খুব ভালো, দেখতেও সুন্দর, কিন্তু ঋষিকেশ নারায়ণ ঈশ্বর, ওনার বাবার নাম হচ্ছে দুলেন্দ্র নারায়ণ ঈশ্বর। উনি বলছে সম্পর্কে মামা শ্বশুর বলে মানি, আমি একজন কীর্তনীয়, শ্রদ্ধা করি, সম্মান করি। তারপরে উনি বলছে ধর্ষণ তো হয়নি। তারপরে যখন আমাদেরকে কেস দিছে, ওনার নামে কেস দেওয়া হয়নি। তারপরে বলছে সামাল দেখতে বলো, আমরা রাত্রিবেলা ঘুমোতে পারছি না, ধর্ষণ করে ছাড়বে। এটাই তৃণমূলীদের কথা। আর এদিক দিয়ে নাটাবাড়ি বিধানসভা যা তসরূপ চলছে, নন্দী চেতরা কত নম্বর বুথ,
ওখানে মানে বাড়িঘর সব ভাঙচুর করে মারামারি হচ্ছে। ওখানে সাধারণ মানুষ যারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে গেছে ভাষা দিতে। এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ, শুধু ভোটে সমর্থন করেছিল বলে তাদেরকে মারছে, মাথা ভাড়া দিচ্ছে, 225 বুথের তাণ্ডব করছে। একজন প্রধানের এরিয়া একজন মারাই গেল অপবিভৎস ভাষায় গালি দেওয়ার পরে। ওই বাড়িতে একজন ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী, তার মা মারা গেল। এবার আমার দিক থেকে বলবো আমার সামনে আতঙ্কে মারা গেল। ওরা সন্ধ্যাবেলা গিয়ে এমন ভাবে উল্টে দিচ্ছে, মেনে নিতে পারেনি, ছেলেকে মানুষ করতে পারে গেছে। তার নাম তো আমি জানি না, ওর ছেলের নাম হচ্ছে শান্তু। 237 নম্বর বোধ। প্রতিটা দিন সবাইকে রেডি করছি যে তোমরা থাকো, এক জীবনের আশা কেউ করো না, বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। আমি যাই দাদার নিয়েছে তাণ্ডব চলছে। নেক্সট কে আছে? নাটাবাড়ি 1 নং মন্ডল। আপনার কি মিহিরদার বিধানসভা? হ্যাঁ, কি নাম ভাই? রামকৃষ্ণ দে 1 নং মন্ডল। নাটাবাড়ি 1। আমরা মোবাইল নাম্বার 8327 27 05 78 35। হ্যাঁ, রেজাল্টের পরের দিন সকালবেলা মোটামুটি 50 থেকে 60 জন লোক, আমি বাড়িতে ছিলাম না, আমি পাশে কোনো জায়গায় ছিলাম, আমার কাছে পুরো ভিডিও তুলে গেছে। ওই মহিলা পুরুষ মিলে মোটামুটি 50 জন লোক আমার বাড়িতে গিয়ে আমার মা, আমার বাড়িতে যত ফ্যামিলি মহিলা আছে, আমার ছেলে 8 বছরের ভাস্তা সবাইকে মেরেছে, আমার ভাস্তিকে মেরেছে। তারপর আমি সুকুমারদার সঙ্গে যোগাযোগ করি, সরাসরি জেলা যোগাযোগ করে আমার মাকে পাবলিকে 10 থেকে 12 দিন অ্যাডমিট ছিল। এখন মাকে আমি শুরু দিয়ে বাড়িতে নিয়ে গেছি। আমার ভোটে 305 ভোটে লিড আছে বিজেপি পঞ্চায়েত। আমাদের পঞ্চায়েতকে রোজ ওই ওখানে মধুবল নামে একজন নেতা আছে, তৃণমূলের যারা আছে, এরা সম্পূর্ণ সবাই বারবার হুমকি দিতেছে, বলতেছে যে যদি কেসটা না হলো তোকে বাড়ি ঘর জ্বলিয়ে দিব, আর আমার সঙ্গে যদি কেউ মিশে কথা বলে বা আমার বাড়িতে যদি কেউ যায় তাকে যা ইচ্ছা তাই করে দিবে। আমার উপরে প্রচন্ড চাপ দিতেছে, বলতেছে যে ও বিজেপি করুক একা, আর রাজনীতি কাউকে করতে হবে না। আমার আশেপাশে যত লোক ছিল সবাইকে নিয়ে যাচ্ছে, আর পঞ্চায়েত 3 জন আছে আমার পানিশালা অঞ্চলে 3টা বিজেপি পঞ্চায়েত, সবাইকে চাপ দিতেছে, প্রেশার করতেছে বিজেপি তৃণমূলে জয়েন করার জন্য। আমরা বলছি মরে যাবো, তৃণমূলে জয়েন করবো না। তো আমাদের যে পরিস্থিতি, আমরা বাড়িতে চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না। কালকে আমার বন্ধুকে ঘুমাই আটকে পার্টিশন নিয়ে অনেক কিছু বলেছে ওরা তৃণমূলের লোকেরা। আমরা কেমন করে বাঁচবো? আপনারা তো সবাই ঠিকঠাক জায়গায় থাকেন, আমরা সাধারণ মানুষ। দেখেন আজকে পানিশালায় যে ঘটনা ঘটেছে, রাওয়াগুড়ি অঞ্চলে ওই আপনার জায়গাটার নাম কি ভোজনপুর গ্রামে তৃণমূলেরা কি একদম বন্দুক নিয়ে রামদাও নিয়ে, আমার কয়েকটা ভাই আছে মুসলমান ভাই, এদের উপরে চড়া হয়েছে পরে, তারপরে এরা মানামানি করাতে এরা চুপচাপ হয়ে গেছে। একটু আপনি একটু গ্রামে গ্রামে সবার বাড়ি বাড়িতে যান, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। আমরা বাড়িতে থাকতে পারবো না স্যার, জমিতে চাষ করতে টাকা পর্যন্ত হাল বন্ধ করে দিয়েছে, সার্বিক অত্যাচার করতেছে। সকাল বিকেলে যে সব নেতাগুলো চাঁদার জন্য বলতেছে 100 দিনের যে কাজগুলো টাকা দিয়েছে রিটার্ন করতে হবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে, রেশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাহলে আমরা কেমন করে কোথায় যাবো? আমরা বলুন, আমরা তো বিজেপিটা করি। আমরা ভাই, আমি নিজে ছুটে এসেছি আমাদের এই সমস্যা বা আপনাদের এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতা আছে, এটা নতুন নয়। পশ্চিমবঙ্গে কি ধরনের রাজনৈতিক সন্ত্রাস হয় সকলে জানে। আমরা প্রত্যেকের কাছ থেকে ঘটনাগুলো শুনে কিছু ব্যবস্থা তো নেব, আর আপনাদের নিশ্চিতভাবে মৃত্যুর মুখে ফেলার জন্য আমরা বলবো না। কিন্তু তার মধ্য থেকেও 21 সালে যে অত্যাচার হয়েছিল সে অত্যাচার আমরা থামিয়েছি। আমরা আইনি লড়াই আন্দোলন সব রকম করে থামিয়েছি। এক্ষেত্রেও আমরা আমাদের মতো করে করবো। অতএব আপনি সমস্যাটা বলুন, যদি নেতৃত্ব এবং দলের প্রতি পূর্ণ আস্থা থাকে আমরা এমন কিছু পরামর্শ আপনাদের দেব না যাতে আপনারা আরো বিপদে পড়েন। আমরা এমন কিছু ব্যবস্থা নেব যাতে আপনারা এই অবস্থা থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনযাপন এবং আপনার স্বাধীনতা নিয়ে আপনি
বসবাস করতে পারেন। সেজন্যই আমরা এখানে এসেছি। তা আমরা ভালো জায়গায় আছি, আপনারা খারাপ জায়গায় আছেন, ওসব কোনো ব্যাপার নেই। আমরা উই আর সেম বোট ব্রাদার, একই নায়ের যাত্রী। নেতৃত্বরাও যে আক্রান্ত হচ্ছেন না তা নয়, আমাদের সঙ্গে 2-4টা সিকিউরিটি থাকে, এটা ঘটনা। তার মধ্যেও আমরা অনেক জায়গায় আক্রান্ত হচ্ছি, ভবিষ্যতেও হব। এবং আপনাদের ফেলে রেখে দিয়ে কোনো নেতৃত্ব সরে যায়নি, যাবেও না। আপনি বসুন। তবে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যে দাদা আছে, যে জেলা সভাপতি আছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কমসে কম তাদের বাড়ি থেকে একটা দেখা করার চেষ্টা করুন। আপনারা আমাদের যে জেলা থেকে পরিকল্পনা বানালেই আমি বিরোধী দলনেতা মুখ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ওনারা আজকে আমাকে বলেছেন যে আপনি বাস্তব অবস্থাটাকে আপনি জানুন, জেনে কিছু বিষয় রয়েছে আমি আপনাদের বলছি আমরা কি কি স্টেপ নিচ্ছি, আপনি জানেন পুলিশ আর টিএমসির মধ্যে কোনো তফাৎ নেই। অন্য প্রদেশে ঘটলে পুলিশ মানুষকে বাঁচাতে এগিয়ে আসে, এখানে মূল দোষী অভিযুক্ত পুলিশ। আমি আপনাদের বলবো, আমার কথায় 5 মিনিটে আমি বক্তব্য আকারে নয়, সমস্যাগুলো শুনে কি কি সমাধান নেব আমরা বলবো। ইতিমধ্যে জেলা নেতৃত্ব, এমএলএ, বিদায়ী সাংসদ এরা মুভ করছেন, আরো ভবিষ্যতে আমরাও মুভ করব। যেখানে যেখানে বলবেন আমরা যাবো, যেটা আমাদের আপত্তি নেই। বললে হবে না দক্ষিণ বিধানসভা? দাদা আমার অনুরোধটা ঠিক আছে। দাদা ভোটের পরবর্তী রেজাল্ট হওয়ার পর থেকে আমি ঘরের বাড়ি যেতে পারছি না। আমার একটা নাবালক বাচ্চা আছে 5 বছরের, সেটাকে নিয়ে আমি বাইরে আসি। আমাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, আমাকে উঠাই নিয়ে যাবে এবং শ্লীলতাহানি করবে, এভাবে হুমকি দেওয়া হচ্ছে। বলছে মারবো না, উঠাই নিয়ে যাবো। ঘর বাড়ি ভাঙার জন্য অনেক হুমকি দিচ্ছে, বাড়ি যাচ্ছে আসছে, সব সময় আমাকে ফোন করছে আর হুমকি দিচ্ছে। আমার কাছে রেকর্ডিংও আছে অনেক এরকম, আমাকে সব সময় হুমকি দেয়, বলে উঠাই নিয়ে যাবো। আমি এখনো অব্দি বাড়ি যেতে পারিনি দাদা। আপনাদের কাছে আমার অনুরোধ যেন আমরা আমার নাবালক বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে পারি। তৃণমূলের হারমাত বাহিনীদেরকে আপনারা যার শাস্তি দেওয়ার দিবেন এবং আমাদের সুস্থভাবে বাড়ি যাওয়ার জন্য ব্যবস্থা করবেন দাদা। এবং আমি সংখ্যালঘু থেকে আমাকে বলে আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন, আমাকে এভাবে হুমকি দেয়। বলে আপনার কোনো দোষ নেই, আপনার একটাই দোষ, আপনি মুসলিম হয়ে কেন বিজেপি পার্টি করেন, আপনি কেন যাবেন মুসলিম হয়ে, এভাবে বলে। আপনি দেখুন মুসলিম সমাজের কলঙ্ক, আপনি কেন যাবেন, আপনি যাবেন না, আপনি ফিরে আসুন, এভাবে আমাকে সবসময় হুমকি দেয়। আমার দক্ষিণ বিধানসভা একজন বলবেন, দক্ষিণ বিধানসভা নামটা বলো। দক্ষিণ বিধানসভা নামটা বলো। নাম মৃদুল বিশ্বাস। কোচবিহার দক্ষিণ বিধানসভা 1 নং মন্ডল, চান্দাবাড়ি অঞ্চল। 9749136608। স্যার আমি এতটুকুই বলবো, নির্বাচনের পর, এই লোকসভা নির্বাচনের পর বিভিন্ন মন্ডলে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মী আছে, বাড়িঘর ভাঙচুর লুটতরাজ তো হয়েছে, আমরা নিউজ মাধ্যমে দেখেছি, নেতৃত্বরা জানি কম বেশি। এবার তারপরে যাদের বাড়িঘর ভাঙচুর হয়নি বা ভাঙচুর করেনি, সেই সমস্ত বাড়িতে 20,000, 50,000, 1 লাখ করে চাঁদা দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে যোগদানের হুমকি চলছে, যে টাকা তো দিতেই হবে, তার মধ্যে যোগদানও করতে হবে, অনেক কিছু এভরিথিং। তার মধ্যে দিয়ে যেমন এরকম টাইমে আমাদের কৃষি বহুল এলাকা, সেখানে ধান কাটতে দেওয়া হচ্ছে না, যারা বিজেপি করে তাদের ধান কাটতে দেওয়া হচ্ছে না। প্লাস এই যে ধান ভাঙা যে মেশিন আমাদের জমি চাষ করে, সেই মেশিন সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। তো দিনের বেলা যখন প্রোগ্রামগুলো হয়তো শেষ হয়ে গেল, আজকে বুধে বুধে আমার অঞ্চলের খবর আছে, চান্দামারি অঞ্চলের বিভিন্ন বুধে আরমাদেরা তারা ওই বিজয় মিছিল যেটা বলে সেটা করছে। এর মধ্য দিয়ে রাত্রেবেলা হুমকি চলে, বা একটা কাউকে পেলে পরে ওকে সেখানেই বসিয়ে দেওয়া হয়, বা আগামী দিনে ওদের বক্তব্য একটাই, আগামী দিনে যে সমস্ত বিজেপি ক্যাডার লিডার ছিল ওরা তাই মনে করে যে বিজেপি সাধারণ মানুষের জন্য যে আমরা করার জন্য একটা প্রস্তুতি নিয়েছি, যে আগামী দিনে বিজেপি সরকার গঠন করবে, আমরা মানুষকে পরিষেবা দেবো, সেই সমস্ত লোকগুলোকে টার্গেট করে ওনারা যে আগামী 10 বছর থেকে বাড়িতে পৌঁছতে দিবে না, সেই চার্জ করে লোককে আটকাচ্ছে। প্রথমত 21 সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, তাতে কোচবিহার জেলায় অনেকে মারাও গেছিল।
5 জন মারা গেছিলেন এবং তখনও ভয়াবহ সন্ত্রাস হয়েছে। এবারে শারীরিক আক্রমণ প্রথম দিন হলেও পরবর্তীকালে শারীরিক আক্রমণের মাত্রাটা একটু কম, একটু অন্য কৌশল ওরা নিয়েছে। সেটা হলো জীবন ধারণের জন্য যে ন্যূনতম মানুষের প্রয়োজন, রেশনটা বন্ধ করা, হাটে দোকানটা বন্ধ করা, ধানটা জমি থেকে তুলতে না দেওয়া, বাড়িঘর ভেঙে লুটতরাজ করা, গায়ে না মেরে ঘরের ভিতরে আসবাবপত্র বা যা থাকে সমস্ত জিনিসকে ভেঙে দিয়ে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, সাথে সাথে মহিলাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার এবং একটা পলিসি ওরা নিয়েছে যে স্যারেন্ডার করো, তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরো, আর ওদের তো টাকা লাগে, তৃণমূল মানেই চোর সবাই জানে, ওদের টাকা লাগে, তাই জরিমানাও সাথে সাথে আছে। আমরা আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রথমেই বলে নিই যে একটা কঠিন, প্রতিকূল এবং একটা অসম যুদ্ধ ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্বকে করতে হয়। একজন বিধায়ক বা একজন জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতা মানেই তিনি সমস্ত বিচার আপনাদের পাইয়ে দিতে পারবেন বা সুবিচার পাইয়ে দিতে পারবেন, সেই সুযোগ কিন্তু অন্য রাজ্যে হলেও পশ্চিমবঙ্গে নেই। এটা আপনাদের বুঝতে হবে। আপনাদের সকলকে বুঝতে হবে যে আমাদের রাজ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরাও আক্রান্ত হন এবং ভোটের দিন আপনারা দেখেছেন আমাদের ঝাড়গ্রামের প্রার্থী জনজাতি ডাক্তারি ছেড়ে লড়েছেন, ডাক্তার প্রণব টুডু, তার কিভাবে মাথা ফাটিয়ে দিয়েছে প্রকাশ্যে আপনারা টিভিতে দেখেছেন। আপনারা টিভিতে দেখেছেন আমাদের একাধিক প্রার্থীর উপরে কিভাবে আক্রমণ হয়েছে। শুধু প্রার্থী নয়, নির্বাচন প্রচার চলাকালীন আমাদের কেন্দ্রের তৎকালীন স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, এই এলাকার সাংসদ নিশীথ প্রামাণিক তার নিরাপত্তা রক্ষীদের সামনেই রাজ্য পুলিশের উপস্থিতিতে উদয়ন গুহর নেতৃত্বে কিভাবে সরাসরি আক্রান্ত হয়েছেন এবং জেলা সভাপতিকেও তার চোখে আঘাত নিয়ে হসপিটালে ঢুকে নার্সিংহোমে থাকতে হয়েছিল। তাই কর্মীরা শুধু ভোটাররা আক্রান্ত হচ্ছেন, নেতারা আক্রান্ত হচ্ছেন না, এই কথাটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা আপনাদের সহকর্মী, সহমর্মী, সমব্যথী। এই লড়াই আপনার আমার আলাদা লড়াই নয়। আপনাদের পার্টি অফিস খুলে দিয়ে মোটা ভাত ডালের ব্যবস্থা দলের পক্ষ থেকে করা হয়েছে। প্রথম দিন থেকে যারা আক্রান্ত হয়েছেন কোচবিহারের নার্সিংহোম হসপিটালে নিয়ে গিয়ে পার্টির পক্ষ থেকে পার্টির সম্পূর্ণ ব্যয় দায়িত্ব নিয়ে পার্টি তাদেরকে অন্তত সুস্থ করানোর জন্য 100% দায়িত্ব পালন করেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা আত্মসমর্পণ না করে এই লড়াইটা এখনো চালিয়ে যেতে চান, 21-এও আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারপরে ঘুরে দাঁড়িয়েছেন, সময় লেগেছে 5-6 মাস 7 মাস, এবং আপনারা দেখেছেন আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারিনি। আমাদের হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল। তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস মিস্টার বিন্দালের নেতৃত্বে 5 মেন জাজের বেঞ্চ হয়েছিল। তারা জাতীয় মানবাধিকার কমিশনকে ইনকোয়ারি করার জন্য রিপোর্ট দিতে বলেছিল। সেই রিপোর্টের পরে 61টা সিবিআই এফআইআর হয়েছে মার্ডার কেসগুলোতে। 400-এর বেশি খুনি হারমাত তৃণমূলের এখনো জেলে আছে। আপনাদের এই জেলা ছাড়তে, রাজ্য ছাড়তে আপনারা বাধ্য হয়েছিলেন। আসামে গিয়ে ক্যাম্প করেছিলেন। সেখানে তৎকালীন রাজ্যপাল, আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মহোদয় আপনাদের ক্যাম্পে পর্যন্ত ভিজিট করেছিলেন। আপনাদের সেই অতীত অভিজ্ঞতাগুলো আছে। আমি যেটা আপনাদের সাজেস্ট করতে চাই, যারা এই সামনে লড়তে চাইছেন না, আত্মসমর্পণ করতে চাইছেন, তাদের সেটা ব্যক্তিগত মত। আমি নিশ্চয়ই আত্মসমর্পণ করতে কাউকে বলবো না, মাথা উঁচু করে লড়াই করতে বলবো। আমরাও করছি, আপনাকেও করতে হবে। আপনাদের যতক্ষণ না পূর্ণ নিরাপত্তা দিয়ে বাড়িতে ফেরাতে পারছি, আপনাদের থাকা খাওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি 1 নম্বর। আক্রান্ত যারা হয়েছেন তাদের
চিকিৎসা যাদের হয়ে গেছে, যাদের চলছে বা ভবিষ্যতে যদি কেউ আক্রান্ত হন, তাদের দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। যে ক্ষয়ক্ষতি আপনাদের বিভিন্ন গ্রামে হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা করে আমাদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা, যাতে সাধারণ গরিব মানুষ, কৃষক যারা তাদের সব চলে গেছে তারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন তার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি আপনাদের কাছে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, আপনাদের জন্য আমরা যেহেতু 19 তারিখে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চলে যাওয়ার বিষয়টা ছিল, আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট বিষয়, আর এই রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই এগুলো পুলিশকে দিয়ে করাচ্ছেন। স্বাভাবিকভাবে পুলিশ যেখানে পক্ষ নিয়ে নিয়েছে সেখানে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আপনার কাঁদার আর কোনো জায়গা নেই। সেই জায়গায় আমরা কেন্দ্রীয় সরকার চাইলেও কেন্দ্রীয় বাহিনীকে অনন্তকাল এখানে রাখতে পারেন না, আইন পারমিট করে না, আমাদের সংবিধান যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পারমিট করে না। আমি বিরোধী দলনেতা হিসেবে এটা আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছিলাম। সেই মামলাতে 21 তারিখ অবধি কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়ে, মানে আপাতত নির্দেশ দিয়ে 18 তারিখে মহামান্য দিন এই বিষয়ে পুনর্বার শুনানি করে কতদিন কেন্দ্রীয় বাহিনী রাখা যাবে সব দিক বিবেচনা করে প্রধান বিচারপতির বেঞ্চ এই সিদ্ধান্ত নেবেন। আমরা আশাবাদী যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি চারিদিকে ঘুরে, বা আপনারা বললেন এতগুলো ক্যামেরার সামনে, তাতে এখানে আরো বেশ কিছুদিন, বেশ কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত বলে আমরা মনে করি। নিশ্চয়ই মহামান্য উচ্চ আদালত মানবাধিকারের প্রশ্নে, মানবতার প্রশ্নে, মানুষের স্বাধীনতার প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে তারা সদর্থক ভূমিকা নেবেন, এটা আমরা আশা করি। সাথে সাথে মহামান্য রাজ্যপাল সাংবিধানিক প্রধান, তার কাছে আমরা আক্রান্তদের তালিকা এবং ইত্যাদি নিয়ে গেছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। গতকাল আমি কোর্টে গেছিলাম, কোর্ট অনুমোদন দিয়েছেন। আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয় আমাকে টাইম দিয়েছে, আমি আক্রান্তদের নিয়ে আগামীকাল বিকালে রাজ্যপাল মহোদয়ের কাছে যাব এবং রাজ্যপাল মহোদয়কে কোচবিহারে এলাকা ভিজিট করার জন্য আমি তার কাছে বিশেষভাবে আবেদন করব। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, আমাদের নেতা, তিনি ফোন করেছিলেন আমাকে এবং তাকে আজ সকালবেলা 9টার আগে, আমি বেরোনোর আগে সমস্ত তথ্য, ছবি, ভিডিও, তালিকা, এফআইআর এর সংখ্যা সমস্ত তাকে পাঠিয়েছে। একটু আগেই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং আপনাদের এই যন্ত্রণার কথা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, মাননীয় সাংসদ, মাননীয় প্রাক্তন আইনমন্ত্রী সাংসদ রবিশঙ্কর প্রসাদজির নেতৃত্বে একটা 5 সদস্যের হাই লেভেল পরিদর্শনকারী টিম পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গে। অতি দ্রুত তারা এসে পৌঁছাবেন, তাদেরকেও আমি এলাকা ভিজিট করতে বলবো। আমি আজকে আপনাদের সঙ্গে মিটিং করার পরে জেলা নেতাদের সঙ্গে মিটিং করে ফিরে যাব। কালকে রাজ্যপালের সঙ্গে মিট করব, রাজ্যপাল মহোদয়ের সঙ্গে। মঙ্গলবার মামলাকারী আমাকে কলকাতায় থাকতে হবে। তারপরেই আপনারা যখন বলবেন, জেলা প্রেসিডেন্ট যখনই বলবেন, আমি সিতাই, নাটাবাড়ি, দিনহাটা, যেখানে যেখানে বলবেন আমি ভিজিট করতে রাজি আছি। কিন্তু সাথে সাথে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ভিজিট করার পরে আপনাদের উপর অত্যাচার আরো বেড়ে যাবে কিনা। আপনাদের সেই অত্যাচার, আমরা তো ধরুন 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা পুরো দিন থাকলাম, কয়েকদিন তো আমরা নিশ্চয়ই থাকবো না, যেটা বাস্তব নয়। তারপরে আপনাদের ওখানে আবার কি ধরনের অত্যাচার হবে, যেখানে পুলিশ নিজে বাকি, পুলিশের কাছে কোনো সাহায্য পাবেন না। তাই সব দিক বিচার বিবেচনা করে যেমন যেমন নেতৃত্ব চাইবে, আপনারা চাইবেন, আমরা আমাদের এমএলএ টিম, আমাদের জেলা টিম, আমাদের রাজ্য টিম, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনাদের শুধু আমি একটা কথাই বলবো যে ওরা মুখে বেশি হুমকি দিচ্ছে, দেখে নেব, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে মারবো, জরিমানা দিতে হবে, সারেন্ডার করো, পঞ্চায়েত খুলতে দেব না। আপনারা যদি মাথা উঁচু করে লড়াই করেন, আমি এখানে আসার আগে পুন্ডিবাড়িতে
ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বারদের সঙ্গেও মিটিং করে এখানে আসছি। আমি তাদের কাছ থেকে জেনেছি তারা কেউ আত্মসমর্পণ করবে না, তারা কেউ পদত্যাগও করবে না, এই চোর টিএমসি ঝান্ডাও তারা কেউ ধরবে না। তারা যেভাবে আমাকে আশ্বস্ত করেছে আমিও আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের যতক্ষণ প্রাণ আছে আপনারা এই লড়াইটা চালান এবং আপনাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়ে যতক্ষণ না বাড়ি ফেরাতে পারছি ততক্ষণ আমরা আপনাদের থাকা খাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নেব। আর আমাদের একটা ডিজিপির মেল নাম্বার আপনাদেরকে দেওয়া হয়েছে। আমাদের জেলা লিগ্যাল টিম আছেন এখানে, লিগ্যাল সেল কি আছেন ছিল আছেন, আমাকে কালকে মেসেজ করেছিলেন যিনি লিগ্যাল টিম কনভেনার বাইরে আছেন। তা আমাদের উকিল বাবু যারা আছেন পার্টি তারা বাকি কমপ্লেন গুলো যাতে মেলে দিয়ে দেওয়া যায় মঙ্গলবারের আগে, আজকালের মধ্যে ধরে ধরে এটা করা। আমি নিজেও আপনাদের রেশন বন্ধ যাদের, বাড়ি ক্ষতিগ্রস্ত যাদের, ধান তুলতে পারছে না যাদের, তাদের প্রত্যেকের তালিকা তথ্য ফোন নাম্বার আমি নেব এবং নিজ দায়িত্ব নিয়ে আপনাদের বকেয়া সমস্ত রেশন একসঙ্গে যাতে এই মাসের মধ্যে পেয়ে যান তার ব্যবস্থা করব। এই রেশনটা পিসি বা দিদির রেশন নয়, এটা প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভারত সরকারের। আমাদের দরকার হলে ফুড মিনিস্টারকে আমি কথা বলবো, নিশীথ প্রামাণিকের সঙ্গে প্রত্যেকের আলাপ রয়েছে, তিনি কথা বলবেন। আমি শুধু আপনাদের বলবো ভীত আতঙ্কিত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। আর যতক্ষণ না প্রত্যেকটা মা বোন দিদিকে আমরা সুস্থভাবে ফেরাতে না পারছি আপনারা আমাদের আশ্রয়ে থাকুন। এবং যে সমস্ত মহিলারা ইতিমধ্যে যাদেরকে মুখে বলতে আমার খুব খারাপ লাগছে, কাপড় খুলে উলঙ্গ করে রেশন কেড়ে নেওয়া হয়েছে, শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে এবং আরো অনেক কিছু করা হয়েছে যেগুলো মায়েরা বোনেরা বললেন। হ্যাঁ, গর্ভবতী মায়ের পেটে লাথি থেকে শুরু করে তাদের কমপ্লেন গুলো নিয়ে সেই সমস্ত মায়েদের নিয়ে জাতীয় মহিলা কমিশন, জাতীয় এসসি কমিশন এবং অনারেবল হাইকোর্ট সহ হিউম্যান রাইটস কমিশনে পৌঁছে দেওয়া এবং এই লড়াইতে আরো কঠিন লড়াই এবং এই লড়াইতে যাতে উপযুক্ত শাস্তি তারা পান সে বিষয়ে আমরা এর আগেও যে উদ্যোগ নিয়েছি এবারে প্রথম থেকে সে উদ্যোগ নিতে চাই এবং আমি আশা করব আপনারা আমাদেরও সীমাবদ্ধ ক্ষমতার কথা বুঝে আপনারা আমাদের সহকর্মী হিসেবে একসঙ্গে এই লড়াইতে যাতে আমরা জয়যুক্ত করে মানবাধিকার ফিরিয়ে দিতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, এইটুকু আপনারা। এই আজকের আলাপ আলোচনা বক্তব্য সিদ্ধান্ত এটা শুধুমাত্র ভাষণ আকারে থাকবে না, কার্যকর যাতে হয় তার জন্য স্টেপ ওয়াইজ জেলা প্রেসিডেন্টও দায়িত্ব নেবেন। আমিও যে যে বিষয়গুলো দায়িত্ব নিলাম সেই বিষয়গুলো আমি নিজেও দেখব। আমি আশা করি আপনারা আমাদেরকে দলকে সহযোগিতা করবেন, দলও আমার মুখ থেকে যে কথাগুলো আপনাদের দিল পূরণ করে দেখাবে। ভরসা আছে তো? আছে ভরসা তো? লড়াইয়ের মাঠ থেকে পালিয়ে যাওয়ার লোক কেউ নই আমরা। একটু সুস্থভাবে এখানে থাকুন, দরকার হলে আরো গেস্ট হাউস ভাড়া করুন, ভালো করে শতরঞ্জ বালিশ দিয়ে থাকার ব্যবস্থা, কাপড়, খাওয়া, 2 দিন 5 দিন 7 দিন আবার রাখার ব্যবস্থা করা। আর কেন্দ্রীয় যে টিম আসছে তারা কোন জায়গায় যাবেন এদের সঙ্গে তো মিট করবেন, আর কোথায় যাবেন স্পট রাজ্যকে জানান, আপনি অমিতাভকে জানান রয়েছে কোথায় কোথায় আপনি নিয়ে যেতে চান, আমার জন্য প্ল্যান বানিয়ে পাঠান কোথায় কোথায় আমাকে আপনারা পরবর্তী ভিজিটে নিয়ে যেতে চান। আমি কালকে গভর্নরের কাছে যাব, যদি কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন তাদের থেকে পাঠিয়ে দেন। সৌমেন আছো? সৌমেন আছো না? সৌমেন তুমি নিয়ে চলে যেতে কয়েকজন। মালতী দি, আপনার রামপুরের দোকানগুলো খুলেছে? হ্যাঁ খুলেছে, বোতল দেওয়া হয়েছে, ধরে ধরে করে দিচ্ছি। আপনারা গ্রাম ধরে ধরে বলুন, আমরা করে দেবো। রেশন ডিলারের নাম দিয়ে আমাকে পাঠাবেন। না না, রেশন ডিলারের নাম যারা, আর রেশন কার্ডের নাম দেন। আমরা ফুড মিনিস্টারকে দিয়ে টেক আপ করাচ্ছি। দরকার এখানে এফসিআই কে দিয়ে মাল হোল্ড করা থাকে, সবাই মাল পাবে, তারপর নইলে ওরা অন্য জায়গা থেকে মাল তুলবে, সে ব্যবস্থা করা যাবে।
কি বলছেন? রেশন আটকে দিতে হবে। না না, যারা অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। তাহলে আমরা একটু নিজেরা বসি, পরিকল্পনা করি। প্রথমত আমি আমাদের আক্রান্ত, অত্যাচারিত, নিপীড়িত ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নয়, ভোটার, বিশেষ করে সনাতনী, রাজবংশী এবং পিছিয়ে পড়া সমাজের মানুষজন, তাদের যেভাবে এখানে অত্যাচার হয়েছে তার একটা খণ্ডচিত্র আপনারা দেখেছেন। আমরা প্রায় ঘন্টাখানিক ধরে 7-8 জনের কাছ থেকে শুনেছি বিবরণ। এখানে যেভাবে আক্রান্ত মানুষজন আছেন বা বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন, আমি এর আগে আমাদের বাড়িতেও ফুলবাড়ি পঞ্চায়েতের মেম্বারদের সঙ্গে আমরা যা বলেছি সবার সামনে বলেছি, দরজা বন্ধ করে কিছু বলিনি। আমি আমাদের জেলা কমিটি, জেলার বিধায়ক, বিদায়ী সাংসদ, নেতৃত্ব নিশীথ প্রামাণিক সহ আমরা সমগ্র আলোচনা করে আমরা আইনি সাপোর্ট, যতক্ষণ না নিরাপত্তা দিতে পারছি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা, তাদের লাইভলিহুডের ব্যবস্থা করা এবং তাদের যা যা প্রয়োজন যেগুলো আমাদের দ্বারা সম্ভব আমরা সেই দায়িত্ব তাদের কাঁধে তুলে নিয়েছি। যতজন আহত হয়েছে চিকিৎসার দায়িত্ব পার্টি ইতিমধ্যে নিয়েছে, ভবিষ্যতেও নেবে। পঞ্চায়েত অফিস যেগুলো খুলতে দিচ্ছে না, লাগাচ্ছে, বিডিওকে, জেলা শাসককে চিঠি করা হচ্ছে। যদি সেই চিঠি অনুযায়ী জেলা শাসক হস্তক্ষেপ না করেন তাহলে আমরা তাদেরকে নিয়ে কোর্টের দ্বারস্থ হব। পুলিশ প্রোটেকশনে পঞ্চায়েতের পরিষেবা স্বাভাবিক করার বিষয়েও আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা আজকে 2টোর সময় জেলার ডিএমের সঙ্গে মিট করার জন্য আবেদন করেছিলাম জেলার পক্ষ থেকে, যে বিধায়ক সহ বিরোধী দলনেতা জেলা শাসকের সঙ্গে মিট করতে চান, কিন্তু অরবিন্দ মিনা মহোদয়, যিনি তৃণমূলের এখানকার সভাপতি, তিনি আমাদেরকে দেখা করার অনুমতি দেননি। এটা দুর্ভাগ্যজনক বিষয় যে জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নন। আমরা জানি যে নিশীথ প্রামাণিক মহোদয়কে কিভাবে হারানো হয়েছে। নিশীথ প্রামাণিক 1700 বুথে 60,000 ভোটে লিড ছিল, তাকে 19 এবং 20 রাউন্ডের গণনাতে হারানো হয়েছে 164টা বুথে। এই 164টা বুথে ইভিএম বদলেছেন অরবিন্দ কুমার মিনা পুলিশের সাহায্য, আইপ্যাকের সাহায্য নিয়ে, এবং 19 এবং 20 রাউন্ডের গণনাতে ভারতীয় জনতা পার্টির গণনা এজেন্ট যারা 73 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম এর নাম্বার মেলেনি প্রতিবাদ করেছিল, এমন 3 থেকে 4 জনকে হলের মধ্য থেকে চুলের মুঠি ধরে পুলিশকে দিয়ে বেআইনিভাবে গ্রেফতার করেছে গণনা চলাকালীন। তাই এই যে ফলাফল কোচবিহারের ক্ষেত্রে, এই ফলাফল প্রকৃত ফলাফল নয়। এবং আমি এর আগেও নিশীথ প্রামাণিক মহোদয়কে পরামর্শ দিয়েছি যে যে সমস্ত 70 ফর্মের নাম্বারের সঙ্গে ইভিএম মেলেনি, তার জন্য প্রয়োজন হলে তিনি 30 দিনের মধ্যে, নিয়ম ইতিমধ্যে 10 দিন অতিবাহিত, ইলেকশন পিটিশন করতে পারেন। তাই আজকে ওরা জানে যে এটা প্রকৃত রায় নয় এবং সেই কারণে ওরা হুমকি, জরিমানা, বাড়ি ভাঙচুর এবং জোর করে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে পিছনের দরজা দিয়ে কোচবিহারের রাজনৈতিক কর্তৃত্ব হাতে নিতে চায়, বুথ লেভেলের বিজেপিকে শেষ করতে চায়। আমরা এটা হতে দেব না। আমি আবার আসব আগামীকাল, যেহেতু রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। মঙ্গলবার আমার করা মামলাতে মহামান্য প্রধান বিচারপতির এখানে এজলাসে আছে, তাই আমি প্রস্থান করছি এই মুহূর্তে। আমি এখানে আবার প্রোগ্রাম করতে বলেছি, 3-4টি পয়েন্টে আমি যাব। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায়, আমাদের জেলা সভাপতি, প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন। তো আজকে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল থেকে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে বিধায়ক এবং জেলা কমিটিতে তারা টিমে ভাগ হয়ে সমস্ত এলাকা, বিশেষ করে সিতাই, নাটাবাড়ি,
কোচবিহার দক্ষিণ এবং দিনহাটা সবচেয়ে আক্রান্ত যে এলাকাগুলো, এই এলাকাগুলো তারা ভিজিট করবেন। আর যতক্ষণ পর্যন্ত আমরা নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব, পঞ্চায়েত মেম্বার তাদের আমরা না যাওয়ার পরামর্শ দিয়েছি। বলছি দক্ষিণবঙ্গের 4টি আসনে আপনি বলেছেন কলকাতায় যে আপনি কোর্টে যাবেন, মঙ্গলবার দিন কেস তারা ফাইল করছে প্রার্থী। বলেছেন কুচবিহারের ক্ষেত্রেও কি যাওয়া হবে? যে আমি প্রার্থীকে পরামর্শ দিয়েছি, তিনি কাগজপত্র খতিয়ে দেখে সময় আছে, আরও হাতে 20 দিন আছে, তিনি তো সবটা দেখে নিয়ে করবেন। 17 ফর্মের যে নাম্বার ইভিএম তার সঙ্গে মিসম্যাচ হয়েছে অ্যাকাউন্টিং, এটা তো গ্রাউন্ডে যেতে হবে। উনি ওনার লিগ্যাল টিম দিয়ে সেটাকে অ্যাসেস করছেন, করার পরে উনি 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আপনাদের উনিই জানিয়ে দেবেন। একটা মিটিং আছে আপনাদের কোর কমিটি কলকাতায়। মুক্তাঞ্চল পুলিশ মন্ত্রী এগুলো করাচ্ছে। পুলিশ মন্ত্রী এই জেলায় উদয়ন গুহ সহ গুন্ডাদের হাতে এবং কার্যত একটা বিশেষ সম্প্রদায়ের কিছু গুন্ডাদের হাতে পুরো কোচবিহার জেলার পিছিয়ে থাকা, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজবংশী সহ, নমশূদ্র সহ আজকে উদ্বাস্তু হয়ে আসা মানুষজনের উপরে, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া মানুষজনের উপর সীমাহীন অত্যাচার করছে। हाँ, थोड़ी देर पहले गवर्नर ऑफिस से मिला है। कल 5:30 बजे गवर्नर साहब टीम हुई तेलों की मीट करेगी एज पर द ऑर्डर ऑफ द ऑनरेबल हाई कोर्ट। हम लोग कल বলছি কোর কমিটির একটা মিটিং আছে আজকে কলকাতায় আপনাদের, আপনি সেই মিটিংয়ে নেই কুচবিহারে মিটিং আছে কলকাতায়। ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আক্রান্তদের কাছে আগে থাকতে হবে। কোর কমিটিতে 18 জন সদস্য আছে, 17 জন ওখানে থাকবে, কোনো প্রবলেম নেই। 16 জন, আমরা 2 জন এখানে আছি। আমি আমার ফিরে গিয়ে রাত্রে বা কালকে গিয়ে সইটা করে দেবো। ওখানে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই আমরা পূর্ণ সমর্থন করব। আমাদের দলের নেতারা নির্দেশ দিয়েছেন দিল্লি থেকে যে আগে আক্রান্তর কাছে পৌঁছাতে হবে। বলছি আরেকটা প্রশ্ন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেছেন মাথা ভাঙাতে পরশুদিন যে সমস্ত শহরগুলোতে ভোট পায়নি সেখানে উন্নয়নে কোনো টাকা উনি দেওয়া হবে মিডিয়ায় না। বেঁচে থাকতে চান। উনি 1,60,000 বলে বিনা ভোটে জিতেছিলেন উপনির্বাচনে, সেটা 20,000-এর নিচে নেমে এসেছে। 26 সালে সেটা -20,000 হবে। উনি শুধু মিডিয়ায় টিকে থাকতে চান। উনি যদি এই কথাগুলো না বলতেন তাহলে মিডিয়া আপনার এই করতো না। আমি দিনহাটা টাউন, মাথাভাঙা টাউন এবং কুচবিহার টাউনের যারা ট্যাক্স পেয়ার জনগণকে বলবো, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিরুদ্ধে আপনি মহামান্য রাষ্ট্রপতি এবং রাজ্যপালের কাছে লিখুন, প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হবে। ব্রাত্য বসু বলেছেন যে জয়েন্ট এন্ট্রান্স যা অবস্থা চলছে আবার ফিরিয়ে দেওয়া হোক। ওর কথার উত্তর দেবো না, ওর নাম বৃত্ত বসু, ওর নাম আগে ব্রাত্য। শুভেন্দুদা 2021 নির্বাচনের পর যে পোস্টপোন ব্যালেন্স দেখা গিয়েছিল, তারপরে বিধানসভা অচল করে দিয়েছিলেন আপনারা বিধায়করা। এবার 2024 বিধানসভা কয়েকদিন বাদে শুরু হবে, তো এই ক্ষেত্রে সে বিধানসভার কথা বিধানসভায়, আগে গ্রাউন্ডে লড়াই হোক।